দেশ 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 হচ্ছে সবার আগে। অবশ্যই দেশ আমাদের সবার আগে। যে দেশে আমরা জন্মগ্রহণ করেছি, যে ভূমিতে, সেই ভূমিটা আমাদের সবার কাছে কি অত্যন্ত প্রিয়, সেটা আমাদের কাছে মায়ের সমান। বন্দে মাতরম। অবশ্যই মা, তোমাকে সর্বদা বন্দনা করি। যে দেশে আমরা জন্মগ্রহণ করেছি, যে দেশের আমরা সমস্ত কিছু গ্রহণ করে আজকে এইখানে রয়েছি এবং মিলিয়েও যাব। এই দেশে থেকেই আমাদের সৃষ্টি, এই দেশের মধ্যেই আমরা মিলিয়ে যাব। যখন আমাদের মৃত্যু হবে তখন সেই মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাদের শরীরের যা আছে সবই এই দেশের মধ্যেই মিলিয়ে যাবে। আশা করি তাই হবে, এর বাইরে কিছু হবে না। হ্যাঁ, আজকে অনেকেই দেশকে ভালোবাসার বা দেশাত্মবোধক গানের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে তারা কতটা দেশকে ভালোবাসে। অবশ্যই সেখানে আমারও মনে হয় যে সেখানে আমিও ভারতবাসী হিসাবে, আমিও দেশকে ভালোবাসি হিসাবে এখানে আমারও কিছু কথাবার্তা বলাটা অবশ্যই উচিত। যাই হোক, ভিডিওতে যাওয়ার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আগের থেকে একটু বেশ বেটার আছি। তার জন্যই আবার সেকেন্ড ভিডিও হিসাবে রাতের ভিডিওটা নিয়ে এসেছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আচ্ছা, আমরা এই দেশে জন্মগ্রহণ করার পর থেকেই, প্রত্যেকটা বার পর থেকেই, তারপরে যখন আস্তে আস্তে করে বড় হয়েছি, বিশেষ করে আমার যতদূর মনে হয় 3-4 থেকেই আমাদের কি হিসাবে শেখানো হয়েছে, আমাদের দেশ সম্পর্কে শেখানো হয়েছে। আমাদের হিস্ট্রি বলো, তারপরে বিশেষ করে সোশ্যাল স্টাডিজ বলো, এই বইগুলোতে বাংলার ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে ইতিহাস, আর আইসিএসসি সিবিএসসিদের ক্ষেত্রে সোশ্যাল স্টাডিজ এবং হিস্ট্রিও থাকে, বিশেষ করে আইসিএসসির ক্ষেত্রে। যাই হোক, সিবিএসসির ক্ষেত্রে তো অবশ্যই সোশ্যাল স্টাডিজ। তখন থেকে আমাদের কি শেখানো হয় বা পড়ানো হয়, এখনো চলে। আমাদের দেশের সম্পর্কে সেখানে অধ্যায় হিসাবে লেখা থাকে। এবং তখন থেকে আমাদের কি সেই বইগুলোতে কি থাকে, যে ইংরেজরা অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে কত বড় ছল করে আমাদের দেশকে ক্যাপটিভ করে রেখে দিয়েছিল, এবং ক্যাপটিভ করার পরে কিভাবে সেখানে রিভল্ট হয়েছে বা বিদ্রোহ হয়েছে, সেগুলো কিন্তু আমরা জানতে পেরেছি। প্রথম বিদ্রোহ কি? সিপাহী বিদ্রোহ। ওকে, সবাই আমরা জানি সিপাহী বিদ্রোহ কেন হয়েছিল। সেখানেও কি করা হয়েছিল, হিন্দু মুসলমানের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধানোর জন্য সেখানে কার্তুজের মধ্যে কি ভরা হয়েছিল, হিন্দু আর মুসলমানদের যেটা কি বলবো, যেটাকে তারা ধর্মের জিনিস মনে করে, অর্থাৎ গরুর আর মনে হয় শূকরের চর্বি দেওয়া হয়েছিল সেই কার্তুজের মধ্যে। তা হিন্দুরা সেটাকে কাটতে চায়নি, যেহেতু গরুর চর্বি দেওয়া আছে, আর মুসলিমরাও কাটতে চায়নি, সেখানে শূকরের চর্বি দেওয়া আছে বলে। তার জন্য বিশাল বড় একটা রিভল্ট নেমেছিল। জানি মনে হয় মিরাটেই এটা হয়েছিল, হ্যাঁ না নাগপুরে, যাই হোক এখন মনে করতে পারছি না, যেটা হোক, কিন্তু সেই বিদ্রোহটা হয়েছিল। সেই বিদ্রোহটা হয়েছিল যতদূর মনে হয় 1856 খ্রিস্টাব্দে, মনে হয় 1856-এ মনে হয়। যাই হোক, ভুলও হলেও হতে পারি, তখন একটা হয়েছিল। তারপরে তো বিভিন্ন বিদ্রোহ হয়, ছোট ছোট বিভিন্ন বিদ্রোহ হয়, এবং ইংরেজরা সবসময় এখানটায় আমাদের ভারতবর্ষের উপরে একটা টার্গেট করে তারা সবসময় একটা কি করার চেষ্টা করেছে, যে ভারতের মধ্যে যেটা তারা বুঝতে পেরেছিল, যে হিন্দু আর মুসলমানের মধ্যে যে ঐক্যতা বা একতা যে জিনিসটা রয়েছে, সেটাকে কি করতে দিতে চেয়েছিল, বিচ্ছিন্ন করে দিতে চেয়েছিল। আমার শাশুড়ি মা এসে গেছিলেন, ওই বলছিলেন আমাকে খাওয়ার কথা, শরীরটা ভালো নেই তো। যাই হোক, এরপরেও লোকে বলে আমার বাড়ির কেচ্ছা। যাই হোক, সেগুলো পরবর্তীতে, এখন আমি আমার মূল ফোকাস বা পয়েন্টে আমি কথা বলতে চাই। তখন কি হলো, সেই সময়ও তারা বুঝেছিল যে এখানে যদি হিন্দু মুসলমানদের মধ্যে একটা বিচ্ছিন্ন করে দেওয়া যায়, তাহলে এদের শক্তিটা অনেকটা কমে যাবে, বিশেষ করে ভারতবর্ষের শক্তিটা। সেই সময়ও কি হয়েছিল, ডিভাইড অ্যান্ড রুলের কথা বলা হয়েছিল। বঙ্গভঙ্গ আন্দোলন, বা ডিভাইড অ্যান্ড রুল কি বলবো,
পুরো আমাদের দেশটাকে আলাদা করার চেষ্টা হয়েছিল। সেটা হয়েছিল কি 1905 সালে। তারপরে মানুষ যখন বুঝতে পারলো যে হ্যাঁ এটা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা চক্রান্ত, একটা কনস্পিরেসি, তখন সেখানে কি করা হলো, 1905 সালে সেখানে বঙ্গভঙ্গ আন্দোলন বলে রদ করার চেষ্টা করা হলো। সেই সময় আমাদের কাছে এগিয়ে আসলেন কে? আমাদের কাছে এগিয়ে আসলেন হচ্ছে আমাদের মানে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর এসে কি করলেন, সেখানে রাখি বন্ধনের দিন হিন্দু মুসলমান সবার হাতেই উনি রাখি বেঁধে দিলেন, রাখি বেঁধে দিলেন। যাই হোক, তারপরে মানুষ বুঝতে পারলো এবং তখন কি হলো, সবাই এক হয়ে, হিন্দু মুসলমান এক হয়ে ব্রিটিশদের এগেনস্টে আবার যুদ্ধ করা শুরু করলো, যুদ্ধ করা আবার শুরু করলো। তারপরে গিয়ে কি দেখা গেল, তারপরে গিয়ে দেখা গেল যে হিন্দু আর মুসলমানের মধ্যে সেই যে বিচ্ছেদ বা এটা ওরা করেই ছাড়লো। কিভাবে করে ছাড়লো? ওরা 1947 সালে ওরা আমাদের দেশটাকে পুরোপুরি আলাদা করার চেষ্টা করলো, পুরোপুরি। আরে আমার একটা ফোন এসে গেছিল, যাই হোক। তো সেই সময় কি করা হলো, 1947 সালে আমাদের ভারতবর্ষটাকে আলাদা করে দেওয়া হলো। কিভাবে আলাদা করা হলো? পাকিস্তান আর বাংলাদেশ, মানে সরি, পাকিস্তান আর ভারতবর্ষ বলে আলাদা করা হলো। তারপরেও কি হলো, পাকিস্তানের সঙ্গেও যারা এখনকার যারা বাংলাদেশি আছে তাদের মধ্যেও আবার দ্বন্দ্ব বাঁধলো। সেখানে আবার সাহায্যও কে করলো? আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাদেরকে সাহায্য করলো। হ্যাঁ, সাহায্য করে কি করলো, দেশটাকে আলাদা করা হলো। সেই সময় মুক্তিযুদ্ধ হলো। মুক্তিযুদ্ধ হওয়ার ফলে সেইখানটায় বঙ্গবন্ধু আসলেন, সেই বঙ্গবন্ধুর মাধ্যমে যুদ্ধ হলো। আর আমাদের এখানটায় ইন্দিরা গান্ধীও সাহায্য করলেন, তার ফলে বাংলাদেশের জন্ম হলো। বাংলাদেশের জন্ম হওয়ার পরেও কি বাংলাদেশ আলাদা ছিল? না, কারণ সেখানে আমাদের অনেক মানুষ, প্রিয় মানুষেরা সেখানে ছিল, তারাও আমাদের দেশে মানে ভারতবর্ষে চলে আসলো, মানে তারা বাধ্য হলো, তাদের প্রাণ, তাদের সমস্ত কিছুই আটকে রইল কোথায়? বাংলাদেশের মধ্যে। তাদের কিন্তু শরীরটাই শুধু আসলো, প্রাণটা কিন্তু সত্যি কথা বলতে বাংলাদেশের মধ্যে আটকে রইল। আমি প্রতিনিয়ত বাংলাদেশের কথা শুনি, বাংলাদেশ অমুক, বাংলাদেশ তমুক। আমি এর আগেও বলেছি, বারংবার বলতে হয় যে আমাদের এটা শরীর, বাংলাদেশ ওটা প্রাণ। সত্যিই তো তাই, সত্যিই তাই। এটা তো আমাদের তো আলাদা ছিল না, এটাকে তো জোর করে আলাদা করে দিয়েছে। এই পার্টগুলো কি আলাদা ছিল? না। সেখানে এখনো কট্টর হিন্দু, কট্টর মুসলিম এসে সেই ব্যাপারটাকে কি করছে, ব্যাপারটাকে নিয়ে, সেই জায়গাটাকে নিয়ে বিচ্ছিন্ন বা বিভেদ সৃষ্টি করছে। বাংলাদেশের ওপার থেকে দুজন ক্রিয়েটার আমাদের এখানটায়ও ভিডিও করে। একজন হচ্ছে আরশ খান, ব্রেভ হার্ট আরশ, আর একজন হচ্ছে তনুজা বিডি বলেই তো, বা তনুজা অফিসিয়াল বিডি বলে তাদের দুটো চ্যানেল। যাই হোক, তারাও আমাদের এই কন্ট্রোভার্সি জোনের পার্ট। তারাও আমাদের এখানে প্রচুর প্রচুর ভিডিও করেছে, বা আমাদের এই সমস্ত যে সমস্ত কন্ট্রোভার্সির ব্লগাররা দেখিয়েছে সেই সমস্ত কন্ট্রোভার্সির পার্ট হিসাবে অনেক অনেক কাজ করেছে। বিশেষ করে বাচ্চার বাবাকে তো প্রচুর হেল্প করেছে হচ্ছে আরশ, প্রচুর প্রচুর ইনফরমেশন। হ্যাঁ, তবে এই কথাগুলো বলা হচ্ছে যে ইনফরমেশনগুলো কি সে ওখান থেকে বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়াতে এসে ছবি তুলে বা ক্যামেরা করে কি পেয়েছে? না। কার মাধ্যমে পেয়েছে? না, আমাদের ভারতবর্ষের লোকেরাই তাকে দিয়েছে বলেই সে পেয়েছে। তাহলে তো এটাই একটা প্রমাণ হিসাবে রইল বাংলাদেশ আর ভারত বলে কোনো কিছু আলাদা নয়। সিআইডি বাহিনী, আরশ যে কথাটা বলে, সেই সিআইডি বাহিনীর পার্ট হচ্ছে ভারত আর বাংলাদেশ দুজনেই। সিআইডি বাহিনী যেটা বলা হয় সেটা তো দুজনেই ভাই ভাই, দুটোই হরিহর আত্মা। সেখানে আলাদা কি করে হবে? সেখানে আলাদা কি করে হবে? আজকে আমার আবার বসতে হলো এই ভিডিওটা নিয়ে। বাংলাদেশ আর ভারত সম্পর্কে আলাদা করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে আমাদের দেশ সবার আগে বড়। অবশ্যই আমাদের দেশ সেখানে সবচেয়ে বড় দেশ, যে দেশে আমরা জন্মগ্রহণ করেছি, যে দেশের ফল ফুল হাওয়া বাতাস,
মাটি যার উপরে আমরা দাঁড়িয়ে আছি সব কিছুই আমরা গ্রহণ করছি, সেখানে আমাদের দেশের অপমান হলে সেটা আমরা মানব না, অবশ্যই মানব না। কিন্তু তার সাথে সাথে আমি দেশে জন্মেছি, সেখানে আমাদের দেশে কেউ অপমান করবে মানব না, আবার এটাও ঠিক কথা অন্যের দেশকে আমরাও অপমান করব না। এটাই হচ্ছে ভারতবর্ষের শিক্ষা, এটাই ভারতবর্ষের শিক্ষা বলে আমি মনে করি। ভারতবর্ষ নানাবিধ মানুষের একটা সমাগমের জায়গা। সেখানে কে সেখানে কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কে জৈন, এইগুলো দেখা হয় না। সবাইকে একসাথেই বলা হয় আমরা সবাই ভারতীয়, আমরা সবাই ভারতীয়, সেখানে আলাদা করা হয় না। হ্যাঁ, আমি তনুজার একটাতে আমি সত্যি আপত্তি জানাবো, যে তনুজা যে কথাটা বলেছে এখানে ওই কি বলে কেয়া বা ওই কি বলে নামটা ভুলে যাচ্ছি পাগলিটার, এক সেকেন্ড, কেয়া বা ঝুমা, এদের ভিডিও দেখে যদিও বলে থাকে যে খুব লজ্জা করে, তাহলে আমি এটার প্রতিবাদ জানাই যে তনুজা দেখো, এদের দুজনকে দিয়ে বিচার করো না ভারতবর্ষকে, এদের দুজনকে দিয়ে প্লিজ বিচার করো না। এরা যে জিনিসটা করেছিল সেটা কিন্তু সমর্থনযোগ্য নয়। যেভাবে এরা চরম লেভেলের চরমভাবে অসভ্যতামি পানা করে দেখিয়েছে, কেউ ইচ্ছাকৃতভাবে পয়সা ইনকাম করার জন্য দেখিয়েছে, কেউ মাথায় তার কাটার জন্য দেখিয়েছে। তাই বলে ভাই তুমি দুজনকে দিয়ে আমাদের দেশকে বিচার করবে, সেটা তো ঠিক নয়, সেটা তো ঠিক নয়। আর তুমি বলেছো তোমাদের দেশের কোনো রকমের কেচ্ছা নেই, ভালো কথা তো, তোমাদের দেশের যদি কোনো কেচ্ছা না থাকে ভালো কথা তো, এটাতে তো কোনো রকমের কাউকে ছোট বা বড় করার কোনো বিষয় নয়। আর বারংবার বলেছি যে বাংলাদেশ আর ভারতবর্ষ কখনোই আলাদা নয়, কখনোই আলাদা হতে পারে না, কখনোই আলাদা হতে পারে না, সেটা একই সাথে ছিল, সেটা একই সাথে আমরা এখনো মানি। আমাদের দেশের জল সেখানে যায়, সেই দেশ থেকে ইলিশ আমাদের দেশে আসে, সেই দেশ থেকে ইলিশ আমাদের মধ্যে আসে। কিছু কট্টর মুসলিম বাহিনী বা কিছু কট্টর হিন্দু এই ব্যাপারটাকে নিয়ে এখন কাটাছেড়া করবে, হিন্দু মুসলমানের মধ্যে ভাগাভাগি করবে, দেশ বিভেদের কথা বলবে, তাহলে তো ভাই মেনে নেব না। আমাদের ভারতবর্ষ সেই শিক্ষা আমাদের শেখায়নি। কিছু মানুষকে দেখে আমরা বিচার করতে পারি না, কিছু মানুষের ভুল ভ্রান্তি দেখে, যেমন ভারতবর্ষকেও মাপা যায় না, তেমন কিছু ভুল ভ্রান্তি দেখেও যেমনভাবে আজকে তুলে ধরা হচ্ছে অন্তর্বাস নিয়ে, প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে যেটা করা হয়েছে বাংলাদেশে, অত্যন্ত লজ্জা বা নিন্দার যোগ্য। বা তারপরে বঙ্গবন্ধুর মূর্তিটাকে ভেঙে দাও, অত্যন্ত নিন্দা বা জঘন্য একটা কাজ। তাই বলে কি আমাদের দেশে এখানে নিন্দা বা জঘন্য কাজ হয়নি? হাসি পাচ্ছে, হাসি পাচ্ছে। কারোর দেশের কোনো খারাপ জিনিসটাকে তুলে নিয়ে আসলাম, আমার দেশেও কি এই ধরনের নেই? আমাদের দেশে রবীন্দ্রনাথের পাওয়া নোবেল চুরি হয়ে যায়, নোবেলটা চুরি হয়ে যায়, ভাবা যায় আমরা কোথায় এসে পড়েছি, নোবেল চুরি হয়ে যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে যায় তার জায়গা থেকে, তার ফটো ওই সমাধি কি বলে ওই সৌধ থেকে। তারপরে কি হয়, আমাদের এখানে বলা হচ্ছে যে আমাদের মেয়েরা নাকি সেফটি ভাবে রাত্রি 2টো, 2:30, 3টের সময় নাকি বাড়ি আসতে পারে। সত্যিই তাই? একটা ডাক্তার, সেই ডাক্তারেরও পর্যন্ত গণধর্ষণ হয়ে সেখানটা সেই ডাক্তারকেও মেরে ফেলা হয়, এখনো তার বিচার পেন্ডিং, এখনো এতগুলো মাস চলে গেছে। আমাদের দেশে কি সত্যি কোনো লজ্জাজনক ঘটনা নেই যে অন্যের দেশের লজ্জাজনক ঘটনাগুলোকে আমার এইভাবে তুলে ধরে আমার এইভাবে বিশ্লেষণ করতে হবে? আরে ভাই রে ভাই, কারোর একটা কথা যদি কেউ কমেন্ট পাস করে, তবে তাদের দেশকে ছোট করার জন্য তাদের ঘটে যাওয়া নিন্দার কাজগুলোকে আমি তো বলতে পারি না। আমার দেশেও এরকম অনেক নিন্দার কাজ আছে। কিভাবে সারদা নারদা থেকে টাকা তুলে অসহায় মানুষগুলোকে পেটে লাথি মেরে কিভাবে মানুষের টাকাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তাদের টাকাগুলোকে নিয়ে নিয়ে কত মানুষ সুইসাইড পর্যন্ত করেছে, কত মানুষ সুইসাইড পর্যন্ত করেছে। আমাদের দেশে কি কম কেচ্ছা আছে? সত্যি আমাদের দেশের কথা যদি কেউ তুলে বলে তোমাদের দেশের এইগুলো দেখে লজ্জা করে, তাই বলে কি আমরা সাথে সাথে বসে যাব তাদের দেশের কেচ্ছাগুলো তুলে আনতে? বলা হচ্ছে এবার বসে বসে দেখবো তোদের দেশের কি কি কেচ্ছা হয়। ও মা গো, কি কথা না, কি কথা।
আমাদেরকে কেউ যদি একটা কেউ খারাপ কথা বলে অমনি আমরা সাথে সাথে বসে যাব তাদের দেশের কেচ্ছা বের করতে। আরে তাহলে তার শিক্ষা আর আমার শিক্ষার মধ্যে পার্থক্য কি থাকলো? আমি তো এটাই বুঝতে পারছি না। কেউ যদি আমাদের সম্পর্কে খারাপ কথা বললো বা অমুক করলো, তাই বলে তার খারাপ জিনিসটাকে আমাকে টেনে টেনে খুঁচিয়ে খুঁচিয়ে বের করে দেখাতে হবে, এই দেখ তোর এইগুলো খারাপ, তোর এইগুলো, তোদের এইগুলো দেশের মধ্যে হয়, তোদের এইগুলো খারাপ। তাহলে তার সঙ্গে আমার সঙ্গে পার্থক্য কি রইল? হ্যাঁ, আমি দেশকে ভালোবাসি, আমি অবশ্যই ভারতবর্ষকে ভালোবাসি, আমি ভারতবর্ষের কোনো আলাদা জিনিস নই, আমিও ভারতবর্ষেরই সন্তান। তাই বলে আমার দেশকে আমি গরিমায় তুলে দিয়ে, আমার দেশের আমি ভালো বলে, আমার দেশকে আমি সর্বোচ্চ আসনে বসিয়ে দিই, অন্যের দেশকে তো আমি মাটিতে নামিয়ে নিয়ে আসতে পারি না। এটা তো ভারতবর্ষের শিক্ষা হতে পারে না। হ্যাঁ, অবশ্যই অনেকেই বাংলাদেশের অনেক মুসলিম ভারতবর্ষের সম্পর্কে খারাপ খারাপ কথা বলেছে, কটাক্ষ করেছে, অনেক নোংরা নোংরা কথাবার্তা বলেছে। আরে ভাই, ওরা যদি বলে থাকে তাই বলে আমাদেরও এখান থেকে সেইভাবেই তীর ছুটতে হবে কি? আমাদেরও সেইভাবেই তীর ছুটতে হবে? এটাই বুঝি ভারতের সংস্কৃতি, এটাই বুঝি ভারতের সভ্যতা, এটাই বুঝি ভারতের সভ্যতা, এটাই তো ভারতের বুঝি শিক্ষা। কেউ একজন থামনেলে লিখছে, মানে অবাক কাণ্ড, যে বাংলাদেশের দুই ভাই বোনকে ড্যাশ কি মেরে দেবো, ড্যাশ মেরে দেবো। একজন মহিলা হয়ে সে নাকি ড্যাশ মেরে দেবে। আছে ড্যাশ মারার যন্ত্রটা কি আছে, নাকি আর্টিফিশিয়ালি কিনে এনে লাগিয়ে ভাইব্রেশনের মাধ্যমে তাদের পেছনে মারবে? কোনটা করবে? সেই জন্যই তো তার বর রাতের বেলায় এমন ভাবে তারে গুতানি দিয়েছিল, সেই জন্য কাঁদতে 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 বেরিয়ে বুঝতে হয়েছিল যে তার বর তাকে ভালো করে পোষাতে পারেনি বলেই তার বেরিয়ে যেতে হয়েছে। আজকে বলতে বাধ্য হচ্ছি। এই বুঝি শিক্ষা আমাদের, এই বুঝি রুচি? ছি 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 ছি, কোথায় এসে পৌঁছেছি, কোথায় এসে আমরা পৌঁছেছি? কারোর পা চাটতে চাটতে এমন জায়গায় এসে পৌঁছেছি, তার ভুলটাই আমি দেখতে পাচ্ছি না, মানে অবাক কাণ্ড। কেস 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 কেস, হ্যাঁ অবশ্যই কেসের অবশ্যই সবসময় ভয় দেখানো হয়। আরে ভাই, এক সময় না মানুষও ওই ভয় দেখাতে দেখাতে মানুষও সেখানটায় ঘুরে গিয়ে দাঁড়িয়ে সেই ভয়ের বা ভীতির জায়গাটাই তার শরীর থেকে চলে যায়, এত বারংবার ভয় দেখানো, আমি তোকে কেস দেবো। তারপরে মানুষ কি হয়, একদম স্টাবার্ন হয়ে যায়, দিক কত কি করতে পারে। আর যেখানে তার দলের লোকেরাই বসে বসে নোংরা থেকে নোংরা ভাবে লোককে আক্রমণ করছে, খিস্তি গালাগালি দিয়ে দিয়ে বাজা বলে বলে অপমান করছে, সেখানটায় সে নিজে কোনো প্রতিক্রিয়া না দিয়ে সেখানে তাকে সমর্থন করছে, সেখানে আবার সে কি কেস দেবে? পা তলা চাটতে চাটতে এমন জায়গায় পৌঁছেছে তার আর কোনো রকমের অন্যায় দেখাই যাচ্ছে না, দেখতেই পাচ্ছে না। কি পরিস্থিতি, তার লজিক, আরে লজিক সবার কাছেই আছে। কেউ এখানে মূর্খ নয় যে এখানে লজিকবিহীন কথাবার্তা বলবে। বাংলাদেশ থেকে যখন ইলিশ মাছগুলো আসে তখন প্রত্যেকটা ভারতীয় পুরো সুপুট করে হাত চেটে চেটে ঝোল দিয়ে চেটে চেটে ভাতটা খায়। সবাই আগে খুঁজতে যায় বাংলাদেশের ইলিশ কোথা থেকে আসবে, কবে পাবো। প্রত্যেকটা মানুষই। এখন কেউ যদি বলে যে বাংলাদেশের ইলিশ আমি খাই না, সেটা আলাদা ব্যাপার। ভুলে যাচ্ছে সমস্ত কিছু, কালচারের কথা, আমাদের কালচার কি, আমাদের শিক্ষা কি, আমাদের দেশের কথা সব ভুলে যাচ্ছে। আরে রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম কি আমাদের এই শিক্ষায় শিক্ষিত করেছিল? আজকে নাম করা হয় সুভাষের, নাম করা হয় আজকে বঙ্কিমচন্দ্রের, নাম করা হচ্ছে আজকে অমুকের, নাম করা হচ্ছিল। যখন দেশ স্বাধীনতার দরকার ছিল তখন তো প্রত্যেককেই ভাই 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 করে উদ্বুদ্ধ করা হয়েছিল। এখন কাজ শেষ হয়ে গেছে বলে তারা ড্যাশের ভাই হয়ে গেছে। কাজের সময় ভাই ভাই, কাজ ফুরালেই ড্যাশের ভাই, তাই না? ড্যাশের ভাই হয়ে যায়। বাহ, মানে তালিয়া ক্ল্যাপ না করে আর পারলাম না। ও ভুল কথা বলেছে বলে আমার ওর দেশের ভুলগুলোকে টেনে টেনে তুলতে হবে। আরে ভাই, বুঝিয়ে বলো যে সবার দেশেই ভুল হয়, তাই বলে তুই এইভাবে কথা বলতে পারিস না। তোদের দেশে এই ধরনের কোনো কন্ট্রোভার্সি জোন নিয়ে কেউ কাজ করে না, মানে তুই আমাদের দেশের কন্ট্রোভার্সি নিয়ে কাজ করার সময় তুই বলতে পারিস না যে আমাদের দেশের ভিডিওগুলো দেখে তোর লজ্জা করে?
তাহলে এখানে কাজ করিস না। তাই বলে বলাটা এইরকম ভাবে হচ্ছে তোর দেশেরও অনেক কিছু নোংরামি পানা চলে। কেচ্ছা, বাবা এখন কেচ্ছা শব্দটা খুব ভাইরাল হয়েছে, কেচ্ছা, কেচ্ছা আমি তুলে ধরবো। বাহ, বারে বাহ, কি সুন্দর আমাদের ভারতীয়দের, কি সুন্দর শিক্ষা। এই আমি দেশকে ভালোবাসি। আমাদের দেশ শিখিয়েছে, আমাদের দেশ শিখিয়েছে যে কেউ তোমাকে খোঁচা দিলে তুমি তার একদম পিছনে বাঁশ ঢুকিয়ে দেবে, দেখবে তার ওখানে কি কি কেচ্ছা আছে, একদম খুঁচিয়ে 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 এসে নিয়ে তুলে সেইগুলোকে পরিবেশন করবে। বাহ, কি সুন্দর, কি সুন্দর। দেখতেই পাচ্ছে না কোথায় ভুল হচ্ছে, কারোর কোথায় কি ভুল হচ্ছে দেখতেই পাচ্ছে না। ঠিক করেছে, নিজের স্বার্থ জড়িয়ে আছে বলেই দেখতেই পাচ্ছে না। ঠিক করেছে, ঠিক করেছে, ঠিক করেছে। আরে তার ঠিকের মাসিমাকে 108 বলছি, তার ঠিকের মাসিমাকে, মা মাসিমাকে 108 বলছি, তার ঠিকের মা মাসিমাকে 108 বলছি। খিস্তি গালাগালি না দিয়ে দিয়ে এমন মানে ভাষা বলেছে যে ভাষা শুনলেও কান থেকে মানে রক্ত বেরোনোর মতো। খিস্তি তো তার থেকে অনেক দূরের ব্যাপার, খিস্তি তো তার থেকে অনেক দূরের ব্যাপার। এমন এমনও কথা কানে এসেছে। ডায়লগ বাজি সব। মানে এখানে চ্যানেল খুলেছি মানেই আমরা এই ধরনের কথাবার্তা বলতে পারি। আর যেখানে আমাদের বাংলাদেশের সঙ্গে এই ধরনের একটা পরিবেশ চলছে, এটা গরমা গরম পরিবেশ চলছে, সেখানে আমরা এই ধরনের ভিডিও করে সেই পরিবেশটাকে, সেই পরিস্থিতিটাকে আরো আগুন জ্বালিয়ে দিচ্ছি, আরো আগুন জ্বালিয়ে দিচ্ছি। হোক হোক, কোথায় আমরা এগুলোকে চাইবো যাতে করে এই ধরনের পরিস্থিতির সৃষ্টিই যেন না হয়, সেই জায়গা বা পরিস্থিতিই যেন না হয়। সেখানে আমরাই এইভাবে বলছি তোদের দেশেরও অনেক কেচ্ছা আছে, সেই কেচ্ছাগুলোকে আমি খুঁজে খুঁজে বার করবো। বারে বাহ, কি ধরনের শিক্ষা, এই ধরনের শিক্ষা দেওয়া হয়, এই ধরনেরই শিক্ষা দেওয়া হয়। বলা হচ্ছে ছি 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 ছি, নিজেদেরকে ভারতীয় বলতেও না আমাদের লজ্জা করে। আমাদের ভারতবর্ষ কিন্তু এই ধরনের শিক্ষা দেয়নি, এই ধরনের শিক্ষা দেয়নি। আমরা নিজেদের শিক্ষাকে নিজেরাই কলঙ্কিত করছি, আমাদের নিজেদের শিক্ষাকে নিজেরাই কলঙ্কিত করছি। আমরা বড় বড় নিজেদেরকে বলি শিক্ষিত, বড় বড় আমরা নিজেদেরকে বড় বড় বিশাল বিজ্ঞ বিজ্ঞ জায়গায় আমরা প্রমাণ করার চেষ্টা করি, কিন্তু আমরা আদতেও কিছু না, ছাই, আমরা ছাই। আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের ধর্ম কখনোই আমাদের এই ধরনের শিক্ষা দেয়নি। সেখানে বলা হচ্ছে সবাইকে নিয়ে একসাথে আমরা জড়িয়ে ভাই ভাই হিসাবে হাতে হাত দিয়ে আমরা থাকবো, যে কোনো পরিস্থিতিতে আমরা সেখানটা মোকাবিলা করতে পারবো। কোনো শত্রু যদি আমাদের কাছে আসে, আমাদের এই একতা দেখে তারা ভয় পাবে। একতা কোথায়? হিন্দু মুসলমান বলে আলাদা করে করে, বা বাংলাদেশ ভারতবর্ষ বলে বলে কটাক্ষ করে করে ছোট ছোট মানে ভাবে তাদেরকে একে অপরকে কাদা ছোড়াছুড়ি চলছে। তুই আমাকে চোখ রাঙাবি তো আমি তোকে ডবল চোখ রাঙাবো, তুই আমাকে চোখ দেখাবি তো আমি তোকে দুটো চোখ দেখিয়ে দেবো। নাও, সত্যি কিচ্ছু বলার নেই। তবে এটাই চাইবো যে পরিস্থিতি শান্ত হোক। আমরা সবাই, ভারতবর্ষ আর বাংলাদেশ, আমরা সবাই এক হয়ে থাকতে চাই। সেখানটায় আমার দেশের ভাই মানে বোন শুধুমাত্র আমার দেশের ভাই বোন হয়ে থাকবে, বাংলাদেশের ভাই বোনরা আমার ভাই বোনরা না, প্রত্যেকটা দেশের মানুষেরাই আমাদের ভাই বোন। আজকে সারবাত ফিনল্যান্ড থেকে আমাকে কত কত ভালোবাসা জানায়, আমার বুকটা না মানে ভরে ওঠে সারবাতের মেসেজগুলো দেখলে। কত মুসলিম বন্ধু আমার আছে, বান্ধবী আমার আছে, তো আমি কেন সে তাদেরকে ছোট করব? আমার ধর্ম, আমার জাতি, আমার দেশ বলে আলাদা করে ছোট করব কেন? আমি এই শিক্ষায় শিক্ষিত হইনি, আমি এরকম ভারতবাসী বলে দাবি করতে পারি না। সত্যি আমার লজ্জা করে এই মানুষের এখনো পর্যন্ত মন মানসিকতাই পাল্টালো না। কট্টর হিন্দু বলে তারা যে কোনোভাবে মুসলিমদের ছোট করা, অপমান করা করতে পারে। ওরা যা করছে আমাদেরও তাই করতে হবে না? তো কিছু আর বলার নেই। যাকে ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশন বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে।